বিপিএল শেষ, তবু কাটে না তার রেশ। ফিক্সিং বিতর্ক, ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু থেকে মুক্তি মেলেনি দেশের একমাত্র ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের। টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বিসিবির কি পরিকল্পনা? মার্চে সাকিবকে ফেরাতে চায় বিসিবি। এসব নিয়ে আলোচনা করব আজকের ডিবিসির খেলার আড্ডায়। আমি সাথে আছি মোহাম্মদ নাজিব এবং আমার সাথে আছেন মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক আব্দুল নূর তুষার, এবং পাশাপাশি আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাত আজিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার আড্ডায়। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা, বিপিএল চলে গেছে কিন্তু তার এখনো পর্যন্ত রেশ রয়ে গেছে। ফিক্সিং ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এবং স্বয়ং বিসিবি পরিচালক তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছে। সেটা নিশ্চয়ই আপনিও দেখেছেন, এবং আমার আরেকজন যে সহকর্মী আছেন তাকে যদি বলি, তিনিও প্রতিবেদন করেছেন। দুজনের কাছে একটু জানতে চাইবো। প্রথমে যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার ফিক্সিং ইস্যুতে টালমাটাল বিসিবি, এখন এই স্বয়ং বিসিবি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, নিশ্চয়ই একটা অপ্রীতিকর ঘটনা। এটা যে অপ্রীতিকর, এটা তো বলার কোনো মানে ভাষা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন ডিরেক্টর একই সাথে টিমের মালিক হয়, এটা আসলে একদমই উচিত না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ কোনো অসুবিধা হলে আপনি যার কাছে বিচার নিয়ে যাবেন, তিনি হচ্ছেন আবার বিচার প্রার্থীর জায়গাতে আছেন। এবং এর আগেও আমরা দেখেছি আশরাফুলের ঘটনাটা, এবং ওই সময়ও কিন্তু আশরাফুল কিছুটা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। আমার ধারণা আশরাফুল চুপ করে থাকাতে তাকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছে, তিনি ফিরতে পেরেছেন। কিন্তু এই বিষয়গুলি আসলে আমাদেরকে খুব বিব্রত করে। প্রথমত বিসিবি, আমি এর আগেও বলেছি, বিসিবি যতখানি না ক্রিকেট নিয়ে এখন ভাবে, তার চেয়ে বেশি ভাবে টাকা পয়সা এবং রাজনীতি নিয়ে। এবং বিসিবির নির্বাচন ঠিকমতো হয় না। ক্রিকেট বোর্ডে পছন্দের লোকজনকে দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। তারা ব্যস্ত থাকেন কার কাছে মাঠের বিজ্ঞাপন বিক্রি করবেন, স্কোরবোর্ড বিক্রি করবেন, তারপরে হোম খেলা বিক্রি করবেন, অ্যাওয়ে খেলা বিক্রি করবেন, স্পন্সর কত টাকার আসবে। তারা মূলত আসলে একটা টাকা পয়সা লেনদেনের ফার্মে পরিণত হয়েছে। এত কিছুর মাঝে কি ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে কিনা? ক্রিকেট হারিয়ে যাবে। ক্রিকেট এখনো হারায় না। এর কারণ কি জানেন? আমাদের সাধারণ খেলোয়াড়রা, ধরেন এই যে সাতক্ষীরা থেকে মুস্তাফিজ উঠে আসে, কিংবা ধরেন রাজশাহী থেকে, নড়াইল থেকে মাশরাফি উঠে আসে, কিংবা এই যে সেই বাসাবো থেকে হেঁটে হেঁটে কলাবাগানে প্র্যাকটিস করতে আশরাফুল আসতো, এদেরকে তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। এরা খেলবে এবং এইখানে আপনি প্রতিভা পাবেন। কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে এদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেসটা ছিল, সেই প্রসেসটা ক্ষতিগ্রস্ত হবে। এবং এরা যেহেতু এইসব নিয়ে ব্যস্ত থাকবেন, ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে ক্রিকেটের উন্নতি ধীরে ধীরে স্লো হয়ে যাবে। এরা আসবেন কিন্তু এরা যে ধরনের নার্চারিং পাওয়ার কথা ছিল সেটা পাবেন না। এবং একসময় দেখা যাবে আমাদের ক্রিকেটের অবকাঠামোটা এই জুয়ারিদের হাতে, টাকা পয়সার লেনদেনকারীদের হাতে চলে যাবে। আমরা মূলত ওই কেনিয়ার মতো আমাদের অবস্থা হয়ে যেতে পারে। কিংবা আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট ইন্ডিজ একসময় পৃথিবীর সেরা ক্রিকেট দল ছিল। একসময় জিম্বাবুয়ে, মানে আমরা ভাবতাম যে এরা হয়তো একসময় চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে, কিন্তু আপনি দেখেন শেষ পর্যন্ত ক্রিকেট ওই পুরনোদের হাতেই রয়ে গিয়েছে। এবং এই ঘন ঘন যে আমরা আফগানিস্তানের কাছে হারি, আমরা মাঝে মাঝে কানাডা, স্কটল্যান্ডের কাছে পরাজয় বরণ করি, আয়ারল্যান্ডের সঙ্গে ইদানিং আমরা বেশ ভয়ে থাকি, এই ঘটনাগুলি ঘটারই কথা ছিল না। আমাদের এখন খেলার কথা হচ্ছে প্রথম 4 কিংবা 5-এ। সেই জায়গাতে আমরা যেতে পারলাম না। আমরা 7 থেকে 10-এর মধ্যে উঠানামা করি। এই যে আমরা ভালো ছাত্রদের ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ ছাত্র, এই অবস্থাটা হয়তো থেকে যাবে, অথবা একটা পর্যায়ে হতে পারে আমরা কেনিয়া, জিম্বাবুয়ের মতো হয়ে যাব। রিয়াসাদের কাছে যদি জানতে চাই, যেটা হচ্ছে আপনি নিশ্চয়ই প্রতিবেদনটা, আপনার প্রতিবেদনের পরে কিন্তু মানে অনেকটা টালমাটাল হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই বিসিবি পরিচালক কিন্তু তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, পদত্যাগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিচালক পদেই আছেন। তার বিরুদ্ধে যে এত অভিযোগ করার পর যিনি অভিযোগ করেছেন তিনিও মানে বেশ কিছু তথ্য দিয়েছিলেন ডিবিসি নিউজকে, এবং পাশাপাশি তিনি আজকে জানিয়েছেন, দাবি করেছেন তিনি অভিযোগ যত যা আছে সবকিছু অসত্য এবং মিথ্যা। তো সেই বিষয়টা আপনিও নিশ্চয়ই খতিয়ে দেখেছেন, নিশ্চয়ই আপনি প্রতিবেদন করেছেন, আপনার কাছে অনেক তথ্য আছে। মানে ইন্টারেস্টিং পার্ট কি, আমি যে রিপোর্টটা করেছি, যে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারে। এবং থাকে না যে আপনি এটার ফরেন্সিক যদি করতে চান, যে অডিওটা আসলে তার কিনা, সেটাও যদি কেউ চায় আমার কাছ থেকে নিতে পারে। কর্তৃপক্ষ যারা এটা নিয়ে আসলে কাজ করছে আমার কাছ থেকে নিয়েছে অলরেডি, ইনভেস্টিগেশনে যারা রয়েছে। এর বাইরে বাংলাদেশের যে কেউ এটাকে যদি খতিয়ে দেখতে চায়, এটাকে যদি জাজ করতে চায়, ওয়েদার আই এম রাইট ও রং, নো প্রবলেম, এটা আমার কাছ থেকে নিতে পারে। নাম্বার 1, যেই অডিওতে বলা হচ্ছে যে ওই প্রথম 2 ম্যাচে আমরা কোনো কাজ করব না, ঠিক কাল অথবা পরশু 27 তারিখে চলে আসো, ঠিক আছে ভাইয়া। আরেক পক্ষ থেকে বলা হচ্ছে আমি তাহলে সবাইকে একটু ইনফর্ম করে দেই, সবাই তো আবার গুছাইতে হবে। এই যে গুছানো, প্রথম 2 ম্যাচে কাজ করা হবে না, কাল অথবা পরশু 27 তারিখে চলে আসো, যে ব্যক্তি দাবি করছেন যে কাউকে বিদেশে নেওয়ার জন্য টাকা নিয়েছিলেন, সেই টাকা তার কাছে ফোনে যাচ্ছে, এটার সাথে প্রথম 2 ম্যাচের কাজের কি সম্পর্ক?
আমরা তো ঘাস খাই না, তাই না? উনি যদি ঘাস খাইতেন, যিনি এই কথাটা বলছেন, আমার কাছে মনে হয় কিছু বুদ্ধি হতো, অর্গানিক বুদ্ধি হতো। সেই বুদ্ধিটা তার হয় নাই দেখে এরকম উল্টাপাল্টা বিভিন্ন জায়গায় সিলেক্টেড কিছু মানুষজনের কাছে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে, আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছে, কারণ আপনারা আগের রিপোর্টটা করেছেন নিজেকে শুদ্ধ দাবি করার। সেকেন্ড পয়েন্ট, যেটা অনেক জায়গায় বলা হচ্ছে যে আমি জীবন নাশের হুমকি পাচ্ছি, প্রাণ নাশের হুমকি পাচ্ছি, এটার সাথে বিপিএল ফিক্সিং এর কি সম্পর্ক? উনি যদি প্রাণনাশের হুমকি পান, যিনি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তার বিরুদ্ধে মামলা করুক, জিডি করুক, থানায় যাক। বাংলাদেশে তো মানে অল্প করে হলেও তো কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড এই মুহূর্তে রয়েছে, রাজনীতির সবাই ব্যস্ত, কিন্তু সীমিত পরিসর হলেও তো আছে। তিনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, নিশ্চয়ই সেটাকে তারা অ্যাড্রেস করবেন। তিনি বলছেন যে প্রাণনাশের হুমকি পাচ্ছে, এটার সাথে ভাই আপনি প্রথম 2 ম্যাচে ফিক্সিং করবেন না, তারপর থেকে করবেন, লাভ হইলে 50-50, হ্যাঁ, এই আলোচনাগুলোর সম্পর্কটা কোথায়? আমি এটা বোঝার চেষ্টা করছিলাম। সো আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটা বেহায়ের মতো কাজ করেছে। কাজটা কি করেছে, যে একজন সিটিং ডাইরেক্টর, পৃথিবীর ইতিহাসে বিরল যে কোনো একটা পৃথিবীর ক্রিকেট বোর্ডের সিটিং ডাইরেক্টর ফিক্সিং এর সাথে জড়িত। ক্রিকেট বোর্ডে যারা বিভিন্ন সময় তাদের কল্লাটা দেখানোর জন্য টেলিভিশনের সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তারাও জানে যে এই শামীম 2 নাম্বার। তারা যে তাকে এখন পর্যন্ত রিহেবিলেট করছে, সিলেক্টেড মিডিয়া ইন্টারভিউ দেওয়াচ্ছে, এর থেকে বেহায়াপনা পৃথিবীর ইতিহাসে কোনো ক্রিকেট বোর্ড, ওটা অনেক ছোট ক্রিকেট বোর্ড হতে পারে, তারাও করবে না। তার কথার সূত্র ধরে যদি একটু বলি, তিনি কিন্তু দাবি করেছেন এবং আপনি যতটুকু বললেন যে ব্যাখ্যা করলেন যে তার প্রাণনাশের হুমকি থেকে শুরু করে যাবতীয় সবকিছু, তার কাছে কিছু ফোন রেকর্ড আছে এবং তিনি সেই প্রমাণ সবগুলো নাকি আপনার দেখিয়েছেন এবং আকুর কাছেও সেটা এরই মধ্যে দিয়েছেন। দেখুন, তার কাছে কি ফোন রেকর্ড আছে, তাকে কে প্রাণনাশের হুমকি দিচ্ছে, সেটা কিন্তু আজকের ডিসকাশনের বিষয় না। আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে হোয়েদার হি ইজ ইনভলভ উইথ ফিক্সিং অর নট। পয়েন্টটা এখানটায়। বাংলাদেশের অসংখ্য মানুষ প্রতিদিন প্রাণনাশের হুমকি পাচ্ছে। ডিবিসিতে আপনার সাথে আমি এটা বিষয়ে আলোচনা করব না, কিন্তু বাংলাদেশের একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিটিং ডিরেক্টর ফিক্সিংয়ে জড়িত, তার সেই ভয়েস কল রেকর্ড ফাঁস হয়েছে। দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিসকাশন। ওই পয়েন্টে তিনি কি বলছেন? ওই পয়েন্টে তিনি বলছেন তোমরা আসো, প্রথম 2 ম্যাচে আমরা কাজ করব না, আমরা ব্যাটসম্যান, বোলার, পাওয়ার প্লে সব কিছু হবে, এভরিথিং। সেই পয়েন্টে যদি তার কোনো বক্তব্য থাকে সেটা তাকে দিতে বলেন নেক্সট ইন্টারভিউতে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে আব্দুল নূর তুষার, আপনিও অবগত আছেন কিংবা সেই প্রতিবেদনগুলো দেখেছেন হয়তো বা কিছু একটা, যখন একজন পরিচালক, যখন একজন অভিভাবকের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ ওঠে, বাকি সব কিছু মিলে বিসিবির এখানে কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা? কারণ যখন আপনার এত বড় একটা অভিযোগ আসলো, তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যেটা নিয়ে অতীতে অনেকবার আলোচনা হয়েছে, বিপিএলে ফিক্সিং অনেক কিছু হয়, কিংবা এবার সচক্ষে যখন প্রমাণটাও চলে আসলো, তো সেখানে বিসিবির আরেকটু বেশি কঠোর হওয়া উচিত ছিল কিনা? বিসিবির গঠনতন্ত্র আমি পড়ি নাই, তবে সাধারণ একটি সংগঠনের গঠনতন্ত্র যেরকম হয় সেটা যদি বিসিবিতে থাকে, তাহলে প্রথমত এই ডিরেক্টরকে তার কাজকর্ম স্থগিত করে তাকে তদন্ত করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তদন্ত কমিটি করা উচিত ছিল, অথবা এই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনি কর্তৃপক্ষের আশ্রয় নেওয়া যেত। অর্থাৎ এই তদন্ত চাইলে পরে সরাসরি পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরো আছে, পিআইবি, তাদের কাছে দিয়ে দেওয়া যেত, দুর্নীতি দমন কমিশনে বলা যেতে পারতো, অর্থাৎ যে কোনো তদন্ত একটা করা উচিত ছিল। কিন্তু বিসিবি তো আমার ধারণা বিশ্বাসই করে না যে তাদের মধ্যে কোনো এরকম লোক থাকতে পারে, কেননা এই ধরনের অভিযোগ কিন্তু আগেও উঠেছে। আপনার মনে আছে ইয়াশা না কি যেন এক ভদ্রমহিলাকে নিয়ে আসা হয়েছিল, সে কিন্তু ওপেনলি কমপ্লেইন করেছে যে তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং একটি দলের বিপক্ষে সে কথা বলেছে এবং সে ক্ষেত্র বিশেষে বিপিএল এর অর্গানাইজারদেরকে নিয়েও সমালোচনা করেছে এবং সে কিন্তু না বলে পালিয়ে গিয়েছে, এটাও বলেছে পাসপোর্ট কোনোভাবে উদ্ধার করে সে চলে গিয়েছে। তখনও কি একবার দেখা দরকার ছিল না যে এই ধরনের বদনাম যে হচ্ছে, এই বদনামের পেছনে কোনো কারণ আছে কিনা? এই পুরো টুর্নামেন্টকে ঘিরে বহু ধরনের বদনাম বহুদিন ধরে আছে, কিন্তু এইগুলি নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নাই। বিসিবি ব্যস্ত আছে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে। না, যে বিষয়টা হচ্ছে যে আপনার নতুন বোর্ড যখন আসলেন, আপনি নির্বাচনের কথা বলছিলেন যে অবৈধ নির্বাচনের মাধ্যমে এই নতুন নির্বাচনটা কেমন হয়েছে, বৈধতা অবৈধতা বাদ দেন, নির্বাচনটা কেমন হয়েছে, তাই না? আমরা এখন ঐতিহাসিক সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি, কিন্তু বিসিবির নির্বাচন তো ঐতিহাসিক হয়েছে, তাই না? এবং সেখানে ঐতিহাসিক উপদেষ্টা সেখানে নাক গলিয়েছেন, তাই না? তিনি তো হাঁস পছন্দ করেন। আমরা একটু রিয়াসাত ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনার সেখানে যেই মানে আপনার যে পরিচালকের নিয়ে কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, তিনি এখনো পর্যন্ত মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন। তো তাকে কি আসলে কি মিডিয়া ট্রায়াল, তিনি বলছেন যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, কিন্তু ফিক্সিং এর জন্য যে আপনি যেভাবে বললেন, প্রশ্ন করলেন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তার কাছ থেকেও মেলেনি। তো সেই জায়গায় যে রিপোর্টটা করেছেন, আপনি কি আসলে এটা মানে একটা নিউজ বেসের উপরে ডিপেন্ড করে করেছিলেন নাকি তাকে ট্রায়াল করার জন্য করেছিলেন? নিউজ বেসের উপর। তার মানে তিনি মিথ্যা বলছেন। ওকে, পরের প্রশ্ন করুন।
এখানে তো একটা লাইনই আছে, উনি বলছেন সবাইকে নিয়ে আসো। 5 লাখ টাকা পায় কি সবাই নাকি একজন? সবাই কারা কারা? ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সালা সালি সবাই, মানে পুরা পরিবার, না, পাড়ার লোক। ফ্যামিলি কার্ড নির্দিষ্ট- দেওয়ার প্ল্যান করেছিল মনে হয়। নির্দিষ্ট যে জায়গায় মানে যে অভিযোগকারী যে তার কাছ থেকে জানতে চেয়েছিলাম, তো তিনি তখন বললেন যে 5 লাখ টাকা তার কাছ থেকে টোকেন মানি হিসেবে দাবি করা হয়েছিল। নির্দিষ্ট অ্যামাউন্টটা যদি শুরু থেকে বলা হয়, তিনি প্রথমে চেয়েছিলেন 2 কোটি টাকা, পরবর্তীতে যখন তিনি ফিক্সিং র্যাকেটে ঢোকানোর জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে সেটা হচ্ছে তিনি 1 কোটি টাকা নেমেছেন এবং পরবর্তীতে সর্বনিম্ন 5 লাখ টাকা টোকেন মানি হিসেবে চেয়েছিলেন দলের সাথে অন্তর্ভুক্ত করানোর জন্য, এবং নির্দিষ্ট একটি দলের সাথে এবং দলের যে চেয়ারম্যান আছেন তার সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের মাধ্যমে এই দলভুক্ত করার জন্য একটা চেষ্টা করা হয়েছিল, তার যে অভিযোগকারীর দাবি। তো সেই জায়গাটাতে তখন যিনি অভিযোগ যে বললেন আপনার যে কল রেকর্ডটা ফাঁস হলো, তারপর পরবর্তীতে তিনি কিন্তু সেটা নিয়ে কোনো কথা উল্লেখ করছেন না। মানে শামীমের কথা বলছেন আপনি? জি। না, তিনি কোথাও উল্লেখ করবেন না। তো তিনি যদি উল্লেখ করতে যান তার তো ব্যাখ্যা নেই। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি দেখলাম নাগরিক টিভির ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউর হচ্ছে স্ল্যাকটা এরকম, মানে মিডিয়া ট্রায়ালের কথা তিনি বলছেন দেখে একটু আমি বলার চেষ্টা করলাম। তুষার ভাই ওই টেলিভিশন চ্যানেলে কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন, ততদিন পর্যন্ত এটা ঠিক ছিল। তারপর থেকে ওটা কি হয়েছে সেই ব্যাখ্যাটা আমি, এই ট্যাগলাইনটা যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় বা এরকম কিছু একটা করায় ফেসে যাচ্ছেন শামীম। যেই শামীম নিজে নিজেই প্ল্যান করছেন, এবং তার ভয়েসগুলো আমরা শুনছি সব জায়গায় যে তুমি আসো ফিক্সিং করি, বাকিদের নিয়ে আসো, নূরজাহান হোটেলে থাকো, ইমরানকে চেনো, তার আমি তোমাকে রিপ্লেসমেন্ট। ইমরান কে আপনি বলেন? নাজিম ইমরান হচ্ছে একজন ফিক্সার, চিহ্নিত ফিক্সার। না, গেল 2 বিপিএল তিনি ছিলেন। এক্স্যাক্টলি, গত মাসের 18 তারিখে তাকে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, মনে পড়েছে নিশ্চয়ই। সেই লোকের রিপ্লেসমেন্ট আপনি যখন কাউকে তৈরি করতে চাবেন, তার মানে ওই চিহ্নিত ফিক্সারের সাথেও তো আপনার তো একটা লিয়াজো রয়েছে, যোগসূত্র তো affiliation আছে। রয়েছে, যোগসূত্র রয়েছে। সো এই বক্তব্যগুলো যখন আপনি দেবেন, সাকিব আল হাসান কিন্তু কখনো ফিক্সিং করেন নাই। সাকিব আল হাসান ফিক্সিং এর প্রস্তাব পেয়েছিলেন, সেটা জানান নাই দেখে ফিক্সিং এর দায়ে, মানে দায়টা অ্যাজ আ হোল তাকে 1 বছর নিষিদ্ধ করা হয়েছিল। আর একজন ডাইরেক্টর একজন ফিক্সারের সাথে কথা বলছেন, একজনকে আরেকজন ফিক্সারের রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছেন, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন চুপ করে থাকে, আমার কাছে মনে হয় যে এর থেকে লজ্জাজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। আইসিসির এগুলো নিয়ে তদন্ত করা উচিত। বিপিএল ফিক্সিং নিয়ে এবং ফিক্সিং অভিযুক্ত একজন পরিচালক আছেন, তো তার বিরুদ্ধে এত অভিযোগ, সেই অভিযোগের পরবর্তীতেও কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত সেভাবে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম এবং সেখানে বলছিলেন আপনি। একটি হচ্ছে যে তার বিরুদ্ধে তদন্ত করা যেত, তার এই ডিরেক্টরশিপ স্থগিত করার কোনো বিধান থাকলে সেটা করা উচিত, অথবা তাকে যেসব কমিটির দায়িত্বে তিনি আছেন সেখান থেকে তো সরানো যায়। ডিরেক্টর মানে যে তিনি ধরেন অপারেশনসের দায়িত্বে থাকবেন, অথবা ধরেন অডিটের দায়িত্বে থাকবেন, অথবা ধরেন ডেভেলপমেন্টের দায়িত্বে থাকবেন, এগুলো থেকে একদম সরিয়ে তাকে ওএসডি করা উচিত প্রথমে, যাতে তিনি কোথাও গিয়ে আদেশ নির্দেশ উপদেশ কিছু দিতে না পারেন। সেটাকে করা হয়েছে, তার এই বিষয়টাকে তদন্ত করা হয়েছে। অভিযোগ মিথ্যা হলেও সেটা তদন্ত করতে হয়, কারণ মিথ্যা অভিযোগ তদন্ত করেই বলতে হয় যে অভিযোগটা মিথ্যা, কিন্তু সেটাকেই করা হয়েছে, সেগুলো কিছুই করা হয় না। এবং আমি তো বারবারই বলবো যে বিসিবি বেশ অনেকটা সময় ধরে তাদের নির্বাচন, তাদের আর্থিক লেনদেন, তাদের বিজ্ঞাপনের ইস্যু, তাদের টিভি রাইটস, তাদের মিডিয়া রাইটস, এই সব কিছু নিয়ে তারা কিন্তু অনেক দিন থেকে বিতর্কিত। তারা বিভিন্ন সময় সরকারি লোকজনের যোগসাজশে অথবা সরকারকে ব্যবহার করে নানান ধরনের যেসব ক্রিয়াকর্ম করেছেন সেগুলোর কিন্তু সব প্রমাণ আছে, এগুলো কিন্তু কোনো অপ্রমাণিত বিষয় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এইখানে মিডিয়াতে আপনি দেখবেন যে একটা হঠাৎ করে একটা সময় জুয়ার যে সাইটগুলি তারা এসে আমাদের এইখানে আমাদের টেলিভিশনে বিজ্ঞাপন দিতে শুরু করেছে। আমাদের দর্শককে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেখাবে কেন? কারণ যেসব দেশ খেলে তাদের সব দেশে তাদের ট্রান্সমিশন আছে। আমাদের দর্শককে জুয়ার সাইটে নিয়ে যাওয়ার চেষ্টা এই জন্যই যে আমাদের লোকজনকে দিয়ে কোথাও না কোথাও জুয়া খেলানো হচ্ছে। এই যে মেল ব্যাট, এক্স ব্যাট, এগুলো সব তো ফাইসিং সাইট। আপনি ঢুকলে দেখবেন বলে একটা পত্রিকায় যাও, তারপরে বলে ড্রেস কিনবা, সেকেন্ড বা থার্ড ক্লিক দিলেই, ম্যাক্সিমাম টাইম সেকেন্ড ক্লিক দিলে ও নিয়ে যাবে আসল সাইটটাতে, এবং সেইখানে গেলে দেখবেন যে শুধু ক্রিকেটের জুয়া না, সব জুয়া আছে, ওগুলো জুয়ার সাইট। জুয়ার সাইটের বিজ্ঞাপন কেন মিডিয়াতে যাবে? তথ্য মন্ত্রণালয় কি করেছে, স্পোর্টস মিনিস্ট্রি কি করেছে, বিসিবি কি করেছে? মদের বিজ্ঞাপন দিতে দিবে, সিগারেটের বিজ্ঞাপন দিতে দিবে, জুয়ার বিজ্ঞাপন কি করে যায়? এই তিনোটাই কিন্তু আসলে একই রকম অন্যায় বাংলাদেশে। তাহলে সেটা কি করে হলো? অবশ্যই কেউ না কেউ এর সঙ্গে জড়িত আছে, এবং যারা দেখায় আমি শিওর যে তাদেরও কোনো যোগসূত্র আছে এটার সঙ্গে। প্রমাণ নিয়ে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে যে রিয়াসাত আজিম আপনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, এবং যেটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম আসলে যে আপনার বিসিবি পরিচালকের বিরুদ্ধে এবং তার কর্মকাণ্ড নিয়ে অনেক কিছু আছে যেটা আপনি এরই মধ্যে ফাইন্ডিংস আপনার আছে।
একটু যদি জানা যায় সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে এত অভিযোগ করার পরও তারপরও তিনি এখনো পর্যন্ত উঁচু গলায় বলছেন, যেটা হচ্ছে যে নিজেকে নির্দোষ দাবি করছেন এবং অনেক জায়গায় আপনার মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে মানে তিনি কথা বলে যাচ্ছেন, সেটা কি আদৌ তার পক্ষে যাচ্ছে কিনা? না, তার পক্ষে বিপক্ষের কিছু নেই। মানে আমার কাছে যেই লোকটা চোর, বদমাইশ, ছ্যাচ্চোর, তাই না, সে তো তাই। মানে তিনি এখন যদি সুন্দর একটা ড্রেস আপ করেন, গেট আপ করেন, বাংলার পরিবর্তে ইংলিশে কথা বলেন, তিনি কি ভালো হয়ে যাবেন? তা তো হবেন না। তো যে বদমাইশ সে বদমাইশই, অলওয়েজ বদমাইশ, ওয়ান্স আ বদমাইশ অলওয়েজ আ বদমাইশ। আমার কথা যেটা, সেটা হচ্ছে এরকম বদমাইশ লোকগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন পেট্রন করে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা মোটামুটি প্রতিষ্ঠিত করে দেয় যে এদেরকে নিয়েই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গর্বিত। আপনি খেয়াল করে দেখেন যে একজন ক্রিকেটার আরেকজন ক্রিকেটারের সাথে গ্যাঞ্জাম করছে, শাহাদাত হোসেন রাজীব বিকেএসপিতে, আপনি আজীবন নিষিদ্ধ করছিলেন, পরে হাত পা ধরে সেটাকে নিষেধাজ্ঞা কমানোর ব্যবস্থা করা হয়েছে। আর একজন সংগঠক দাবি করা রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত, মানে নির্বাচন কি হয়েছে এটা আমরা সবাই জানি, সেটা নিয়েও আমার রিপোর্ট আসবে, এরকম একজন পরিচালক পুরো বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় ফিক্সিংকে ছড়িয়ে দিচ্ছেন, ফিক্সারদেরকে নিয়ে আসছেন, একটা হোটেলে জড়ো করছেন, টাকা নিচ্ছেন, পুরো প্রসেসের সাথে ভাগ বাটোয়ারার হিসাব করছেন, তার ব্যাপারে আপনারা কোনো অ্যাকশন নিতে পারলেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের উপরই হচ্ছে মানে ওই যে ছড়ি ঘুরিয়েছে, সেটা কখনো আশরাফুল, কখনো সাকিব আল হাসান, কখনো তামিম ইকবাল, কখনো পারভেজ হোসেন ইমন, কখনো এই নিরীহ শাহাদাত। কিন্তু যারা আসলে এই পদে থাকে, পোস্টে থাকে, চেয়ারে থাকে, তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কোনো কিছু করতে পারেনি। সংগঠকদের কথা বলছিলেন, যদি আরেকজন পরিচালকের কথা বলি, এম নাজমুল ইসলাম, যাকে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তাকে কিন্তু কিছুদিনের জন্য তার কাছে শোকজ চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু আবারও পুনরায় সেই দায়িত্বেই বহাল রাখা হয়েছে। তো বিসিবির এই বিষয়গুলো কি আসলে একটু ফিশি কিনা? কারণ যে ধরেন আপনার যেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটা নিয়ে অভিযোগ করা হচ্ছে, পরবর্তীতে তাদেরকে আবার ঠিকঠাক মতো চেয়ারে রাখা হচ্ছে এবং ক্রিকেটারদেরকেই আসলে দায়ী করা হচ্ছে। না, এখানে ইন্টারেস্টিং, মানে এই জায়গায় আসলে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিতে পারে, তারা হচ্ছে ক্রিকেট বোর্ডে সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে। এম নাজমুল একটা সময় আপনি খেয়াল করে দেখবেন যে তিনি বলতেন বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে তিনি শোক জানিয়েছেন, নাজমুল হাসান পাপনের কাছে গিয়ে ছবি তুলে নিজের যে সম্মান সেটাকে অনেক বেশি 1.5 ইঞ্চি উঁচু করে দিয়েছেন। এরকম আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটি দেখেছিলাম। কিন্তু এই লোকই 24-এর 5 আগস্টের পর থেকে পুরো গিরগিটির মতো, অ্যামিবা আছে না, মানে কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কখনো ক্ষণপথ বাড়ায় কমায়, যখন যেটার প্রয়োজন হয় সেরকম আকার ধারণ করে। তো নাজমুল্লাহ হচ্ছে অ্যামিবার মতো, এরা হচ্ছে যখন যেভাবে সুবিধা নেওয়া যায় তখন সেরকম রূপ ধারণ করে, কখনো তারা আওয়ামী লীগ, কখনো বঙ্গবন্ধুর ভক্ত, আবার যখন 24-এর 5 আগস্টের পর সময় আসলো তখন তারা হচ্ছে বুলবুলে অনুরক্ত। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি। এরকম ভণ্ডগুলোই কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত। এবং এই কথাগুলো যে আমি বললাম, এটা কিন্তু আমার কাছ থেকে নেওয়া না, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার হ্যান্ডেলে আপনি যান, স্ক্রিনশটগুলো ভেসে বেড়াচ্ছে, যারা তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, এখন হয়তো সেগুলোকে অনলিমি করা হয়েছে, সব জায়গায় এই প্রমাণগুলো পাবেন। তো এরকম লোকজনকে আপনি যখন মহিমান্বিত করবেন, শ্রেষ্ঠ বলবেন, আবার সাকিব আল হাসান 4-5 মাস, 7 মাস, 8 মাসের জন্য এমপি হয়েছে, সে বাংলাদেশে আসতে পারবে না, আরেকজন কন্টিনিউয়াসলি নাজমুল হাসান পাপনের সাথে বোর্ড চালাইছে, এক সময় উইমেন্স উইংয়ের দায়িত্ব ছিল, এখন ধরেন মানে আপনি বলছেন নতুন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছিল তখন, ওই যারা বলছে আওয়ামী লীগ থাকবে না তারা তখন আবার ওই এক চোখের দৃষ্টিতে নাজমুলের এই কর্মকাণ্ডগুলো দেখতে পায় না। খুবই লজ্জাজনক। বিশ্বকাপ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনার বিশ্বকাপ চলছে এবং সামনে শুরু হবে কিছুদিন পরে, এর মধ্যে প্রস্তুতি চলছে, বাংলাদেশ এখানে নেই। ভারতে আপনার নিরাপত্তার কারণে বাংলাদেশ যেতে আপত্তি জানিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিষয়টা নিশ্চয়ই একটা হতাশার কারণ। বাংলাদেশ ক্রিকেটটা আসলে যতটুকু এগোনোর কথা ততটুকু আবার পিছিয়ে যাচ্ছে কিনা? ক্রিকেট বোর্ডের এক সম্পর্কে শুধু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যারাসমেন্টের ইস্যুতেও কিন্তু ক্রিকেট বোর্ড কিছু করে নাই। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ। সেই অভিযোগ কিন্তু ক্রিকেট বোর্ড কোনো সদুত্তরও দিতে পারে নাই এবং কোনো ব্যবস্থাও নেয় নাই। এখন আপনি যে কথাটি বলেছেন, বাংলাদেশ খেলে নাই নিরাপত্তার অজুহাতে, খুবই নৈর্ব্যক্তিকভাবে চিন্তা করবেন, আবেগ বিবর্জিতভাবে। মুস্তাফিজ ব্যক্তিগতভাবে আইপিএল খেলে, যে কোনো ক্রিকেটারই বোর্ডের অনুমতি নিয়ে এই খেলাগুলিতে যায় এবং এইখানে মুস্তাফিজ গিয়েছিল কারণ নিলাম এসেছিল, তার অনেক দাম উঠেছে, সে গিয়েছে খেলবে। নিরাপত্তার অভাবজনিত কারণে তাকে খেলাতে চায় নাই ইন্ডিয়ানরা। আর ইন্ডিয়ানরা মুস্তাফিজকে একা নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে। প্রথমত খেলাটা প্রাইভেট, খেলাটা ওই একই রকম জুয়ার খেলা, এবং সেইখানে তারা একজন ব্যক্তির জন্য পয়সা কেন খরচ করবে? এটা তো কস্ট এফিশিয়েন্ট না। অতএব একটা প্লেয়ারকে খেলালে যদি পুরা স্টেডিয়াম পাহারা দিতে হয়, দুনিয়ার রাজ্যের টাকা পয়সা খরচ হয়, আমার ধারণা ব্যবসায়ী হইলে আমিও সেটা করতাম। আমি না করতাম যে না রে বাবা দরকার নাই, যতই ভালো খেলুক, ওর কাছাকাছি কি কেউ নাই, তারে নাও, আমরা কি কারণে একটা প্লেয়ারের জন্য এত পাহারা দিব?
বোমা খুঁজবো, পিস্তল খুঁজবো, লাঠি খুঁজবো, এটা খুঁজবো, সেটা খুঁজবো, দরকার নাই তো, গেল। কিন্তু আমরা কি বললাম, আমরা মুস্তাফিজের নিরাপত্তা দাও এই দাবিটা করলামই না। আমরা বললাম না যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে হবে, আমরা বললাম মুস্তাফিজকে খেলতে দাও না, কেন আমরা খেলবো না। আমরা কি বলেছিলাম যে মুস্তাফিজকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক? আমরা এটা বলতে পারতাম না ঠিক আছে মুস্তাফিজের খেলা আইপিএল যদি এরকমই হয় তাহলে সেফ ভেন্যুতে নিয়ে যাও, তোমাদের সব শহর তো আনসেফ না, তাহলে যেগুলো আনসেফ শহর সেগুলাতে তাকে খেলতে দিও না, তার খেলাগুলোকে সেফ সিটিতে নিয়ে যাও। আমরা কি এগুলো কোনো দেন দরবার করেছি? আমরা তাদের সাথে কোনো দেন দরবার করি নাই, কারণ দেন দরবারের কিছু নাই। কিন্তু আমরা কি করলাম, আমরা বললাম আমরা টি-20 খেলবো না। এখন টি-20-র সকল কিছুর দায় দায়িত্ব কিন্তু আইসিসির। ইন্ডিয়া কিন্তু আইসিসির কাছে দায়বদ্ধ সকলের নিরাপত্তা বিধান করার জন্য। তাইলে ইন্ডিয়া যদি আমাদের টিমকে নিরাপত্তা না দেয় তাহলে তাকে আইসিসির কাছে জবাবদিহি করতে হবে, এবং যে কোনো ইনসিডেন্টে টি-20 পুরো খেলাই কিন্তু বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়াকে এই ঝুঁকি নিবে নাকি আইসিসি এই ঝুঁকি নিবে? আমরা করলাম কি, ওইখানে গিয়ে দেন দরবার শুরু করলাম, আমরা শ্রীলঙ্কায় খেলবো। কেন ভাই, এত ভালো হলে পাকিস্তানে খেলতেন। পাকিস্তান আবার খেলতে চায় না, শ্রীলঙ্কায় খেলতে চায়, একটু সমুদ্রের তীরে, একটু ক্যান্ডি, একটু গল, এগুলা দেখবে টেকবে। আমি জানি না কেন শ্রীলঙ্কা, আমরা তো শ্রীলঙ্কায় খেলবো, কারণ মানে দুবাইতে খেলতে চাইতেন না, শ্রীলঙ্কায় খেলবো বলে একটা আবদার জুড়লো। স্বাভাবিকভাবেই এই পয়সা আইসিসি কেন খরচ করবে শ্রীলঙ্কাতে? আইসিসির হিসাব আছে না, কোন খেলাটা কোন স্টেডিয়ামে দেয়। এত বছর ধরে ক্রিকেট বোর্ড চালান, ওনারা জানেন না কোথায় বাংলাদেশের সাপোর্টার বেশি আর কোথায় ইন্ডিয়ার সাপোর্টার বেশি? বুঝা ইন্ডিয়ার বাংলাদেশেরটা ফেলে, আবার কোথায় পাকিস্তানেরটা বেশি, কোথায় ইন্ডিয়ারটা বেশি, ওইভাবে ইন্ডিয়া পাকিস্তান ফেলে। আইসিসিতে হিসাব করে খেলায় এবং সেইখান থেকে টাকা তোলে, সেই টাকার একটা অংশ আবার বাংলাদেশ সহ সকল ক্রিকেট প্লেয়িং নেশন পায়। তাহলে আইসিসিকে আপনি বাধ্য করার চেষ্টা করলেন, আপনার কথা শুই না সে ক্রিকেটের ভেন্যু পরিবর্তন করে শুধু আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য টাকা খরচ করবে। পাড়ার খেলায় গন্ডগোল, আমাকে খেলতে দেয় নাই, সেই জন্য আপনারা সবাই মিলে ঠিক করলেন আপনারা বংশসহ খেলবেন না ওইখানে। এটা তো একটা অদ্ভুত দাবি। এই দাবিটা করলে যে এটা রিজেক্টেড হবে এটা তারা জানতো। তারা মূলত বীরগিরি দেখাতে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা খেলি নাই, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা আধিপত্যবাদকে হটিয়ে দিয়েছি। কিন্তু এত অনিরাপদ, এটা কি মুস্তাফিজ কেন অনিরাপদ? ও ক্রিকেটার বলে অনিরাপদ না, ও বাংলাদেশি খেলোয়াড় বলে অনিরাপদ, তাই না? যুক্তিটা তো সেইটাই। তাহলে বাংলাদেশি শুটাররা এখানে খেলতে যায় কেমনে? বাংলাদেশের জন্য ওইটা শুটিংয়ের সময় নিরাপদ থাকে, কাবাডির সময় নিরাপদ থাকে, তাহলে অন্য খেলার সময় নিরাপদ থাকবে, শুধু ক্রিকেটের সময় এটা অনিরাপদ হয়ে গেল। তাও কখন? যখন সারা দুনিয়া তাকিয়ে আছে, ওইখানে মানে সর্বোচ্চ নিরাপত্তা দিতেই হবে তাদেরকে, এবং এইরকম নিরাপত্তাহীন বোধ করে এরকম দলগুলির মধ্যে কিন্তু পাকিস্তানও আছে। পাকিস্তান সবসময় ইন্ডিয়া খেলতে গেলে নিরাপত্তাহীন বোধ করে। আফগানিস্তানের প্লেয়াররা আছে, তারাও ক্ষেত্র বিশেষে নিরাপত্তাহীন বোধ করে। তাহলে কি কারণে শুধু বাংলাদেশ একা নিজেকে নিরাপত্তাহীন ভেবে খেলতে গেল না? এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিবেন না। কিন্তু ঘটনাটা কি ঘটলো, তারা এখন বাংলাদেশকে সিলেকশন খেলতে বাধ্য করবে, তাই না? এক্স্যাক্টলি। বাংলাদেশ টি-20-তে সরাসরি খেলতে পারতো, এবং 2021-এর পরে বাংলাদেশকে, এর আগে কিন্তু বাংলাদেশকে চেষ্টা করে করে টি-20-তে যেতে হইতো, এবং তারপরে 2021-এর পরে ডিরেক্ট খেলতে পারছে, এবং এখন কিন্তু আবার বাংলাদেশকে গিয়ে খেলতে হবে কোথায়? নিচের দিকের দলগুলোর সাথে। এই যে আমাদের প্লেয়ারগুলিকে এক্সট্রা খেলানোর জন্য তারা বাধ্য করলেন, এতে করে কি হবে? সবসময় মনে রাখতে হয়, ভালো খেলোয়াড়ের সাথে খেললে খারাপ খেলোয়াড়ের মান বাড়ে। আমাদের প্লেয়াররা কিন্তু নিচের দিকে যখন খেলতে শুরু করবে তখন জিততে শুরু করবে, জিততে শুরু করলে তাদের খেলার মান পড়ে যেতে শুরু করবে। তারপরে তারা গিয়ে আবার টি-20-তে আবার ডাব্বা মেরে আসবে। এই ডাব্বা মারার ব্যবস্থা তারা করলেন। বুলবুল জীবনে তার প্রথম টেস্টে একটা সেঞ্চুরি করেছিলেন, কিন্তু এই ভদ্রলোক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরে এতগুলি ছেলের যে টি-20 খেলার সুযোগ ছেড়ে দিলেন, এই টিমটা কি পরে টি-20-তে খেলবে? এই পুরা টিমটা একটা ছেলের জন্য হয়তো জীবনে এইটাই একটাই বিশ্বকাপ, উনি এটা কেড়ে নিলেন। হয়তো এই ছেলেটা ওনার মতোই প্রথম টেস্টে সেঞ্চুরি করার পরে আর সেঞ্চুরি দেখা পাইতো না, তাহলে উনি আর সেঞ্চুরি করছিল না। তো প্রথম টেস্টে রিয়াসাত আজিমের কাছে একটু যেতে চাই, যেটা প্রথম খেলায় মনে করেন 5টা উইকেট নেওয়ার পরে বা এই টি-20-তে খুব ভালো করার পরে হয়তো এই ছেলে ফর্মে পড়ে যাইত, সেই ছেলেটাকে উনি খেলতে দিল না। কি কারণে? মুস্তাফিজ আগামী বছর ঠিকই আবার আইপিএল খেলবে, কিন্তু এই টিম কি আগামী বছর টি-20 পাবে? আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে ফিরে যেতে চাই একটু আপনাদের কাছ থেকে জানতে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি আসলে বাংলাদেশের কূটনৈতিক লড়াইটা একটু পিছিয়ে গেল কিনা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কূটনৈতিক লড়াইয়ের আলোচনাটাই তো এখানে ইনভ্যালিড। আপনি বলছেন আপনার দেশের মান সম্মান ডিগনিটি, রাইট? মুস্তাফিজ মানেই বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট দল মানেই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের শুটাররা মানে কি বাংলাদেশ না? তারা কি বাংলাদেশের নাগরিক না, নাকি তারা রোহিঙ্গা? তাদের জীবনের মূল্য কি মুস্তাফিজের থেকে কম? বন্দুক নিয়ে যাচ্ছে, বন্দুক নিয়ে যাচ্ছে না? হ্যাঁ,
স্পেশাল ওয়েপন দিয়ে ওই যে ভেনেজুয়েলা আক্রমণ চালাইছিল সেটা নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ এল বাকি। সাকিবকে দিয়ে কিন্তু বিসিবি যে নতুন যে বিশ্বকাপ ইস্যু আছে সেটাকে ঢাকার জন্য কি আসলে সাকিব ইস্যুটা সামনে নিয়ে আসলো কিনা, কারণ মার্চে সাকিবকে ফেরানোর একটা পরিকল্পনা আছে বিসিবির, দুজনই বলবেন। আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, তো সিনেমার মধ্যে দেখা যেত নায়ক মাথায় বাড়ি খেয়ে সব ভুলে গিয়েছে, তারপরে তার স্মৃতি ফেরত আনার জন্য কেউ গিয়ে আবার একটা মাথায় বাড়ি দিত, তখন স্মৃতি ফেরত এসে বলতো আমি কোথায়। তো আমার কাছে মনে হয়েছে সাকিবকে ফেরত আনার ব্যাপারটা এরকম হয়েছে, তারা জেনে বুঝে সাকিবকে খেলতে দেন নাই, আর এখন হঠাৎ তাদের মনে হয়েছে সাকিবকে তাদের খেলতে দিতে হবে। আগে সাকিবকে খেলতে দিতে গেলে সরকারকে বলেন তার বিরুদ্ধে ভুয়া মামলাগুলি উইথড্র করতে। আপনার প্লেয়ারের নামে ভুয়া মামলা হয়েছে, বোর্ডের তো উচিত বেস্ট প্লেয়ারটার নামে ভুয়া মামলা হয়েছে, বোর্ড একবারে বলেছে যে এই মামলাটা ভুয়া। নাজমুল সারাদিন তেলের শিশি তেলের ড্রাম হাতে ঘুরেছে, নাজমুলকে ডিরেক্টর বানিয়েছেন, আর সাকিব এমপি হয়েছে বলে সাকিবের দোষ, 6 মাসের এমপি। সাকিব এমপি হবে না তো কে হবে? এই ধরনের প্লেয়ারদেরকে তো জোর করে রাজনৈতিক দল নিয়ে যায়, আর তার মধ্যে সাকিব যদি স্বেচ্ছাতেও গিয়েছে, সেই জন্য তার নামে হত্যা মামলা করা হয়েছে। সে কি আসলে হত্যা করেছে? কেউ বিশ্বাস করে? বাংলাদেশে কোনো একটা লোক বিশ্বাস করে? এমনকি যে লোকটা মামলা করেছে সে বিশ্বাস করে? সে এটা করেছে, করতে হবে হ্যারাস করার জন্য। এবং উপদেষ্টা একজন বলেছেন সাকিব যাতে খেলতে না পারে এই জন্য তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন। এই কথাটা বলার সাথে সাথে তার উপদেষ্টা পদ চলে যাওয়ার কথা, কারণ তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন। দেশের প্রশ্নে অনুরাগ বিরাগের বশবর্তী তিনি হতে পারেন না। আজকে যে আমাদের দলগুলো স্পন্সর পায়, এই যে আমাদের ক্রিকেট খেলার স্পন্সর পায়, কেন পায়? বিকজ সেখানে স্টার আছে, বিরাট কোহলি আছে বলে ইন্ডিয়া স্পন্সর পায়। আমাদের টিমে মুস্তাফিজ সাকিব এরা খেলে বলে আমরা পাই। আজকে যখন টি-20 খেলতে যাবে ভানুয়াতু, সেন্ট কিটস, পাপুয়া নিউগিনি এদের সাথে খেলে যখন আবার কোয়ালিফাই করবে তখন কারা মানে ওইখানে স্পন্সররা যাবে? ভানুয়াতুর সাথে বাংলাদেশ খেলে এই জন্য। এই জায়গাটাতে আসার জন্য এই প্লেয়ারদের অবদান আছে। ভালো কথা, আপনি সাকিবকে খেলতে দিবেন না, সেজন্য মামলা করতে হবে কেন? আপনি তার এমনি খেলতে দিতেন না যে তুমি স্বৈরাচারের দোষর, এই জন্য তোমার শাস্তি হইল। এইটা তারা বলতে পারবে না দেখে তারা একটা মামলা করেছে। এখন আপনি বলেন মামলা সহ সাকিব খেলবে কেমনে? ওই যে মাথার মধ্যে বাড়ি দিয়ে আরেকবার ওই যে এরম করলে পরে তখন স্মৃতি ফেরত আসবে, তখন তাদের মনে পড়বে যে তাদের এই নামে তো মামলা আছে, তাহলে মামলা উইথড্র করা দরকার। মামলা নিয়ে এসে খেলবে কেমনে? আসলে পরে যদি খেলার মাঝখান থেকে তারা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে ধরেন আটকে রেখে যদি একটা নতুন মামলা হয়, জ্ঞাত আয় কি জানি বহির্ভূত, হ্যাঁ, কিংবা ধরেন অন্য একটা মামলা, তো এইগুলা যদি হয়, এগুলো তারা প্রিভেন্ট করতে পারবে। বোর্ডের সামনে কতগুলি সমস্যা তারা তৈরি করেছেন। একটা হচ্ছে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ, ফলে এইখানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন, এবং এইটার কোনো না কোনো তদন্ত হবে। আইসিসি চালায় কারা? আমরা যতই স্বীকার করি অস্বীকার করি, আইসিসি চালায় 3 মোড়ল, এবং এই 3 মোড়লের আইসিসির মধ্যে একটা মোড়লের সাথে আপনি ঝগড়া করেছেন, বাকি 2 মোড়লে বন্ধুত্ব। বনানী ক্লাব গুলশান ক্লাবে বসে যেমন খায়, ঋণ খেলাবে কিন্তু দুজনই কিন্তু রাজনীতি করে 2 দলের, কিন্তু দুজনের বাসা পাশাপাশি। বনানী ক্লাবে গিয়ে বলে হ্যাঁ আমার সরকার তো তোমার নামে মামলা করছে, তুমি কি করো? বলে আমার সরকার তোমার নামে মামলা করছিল, কেমন লাগে? এরা কিন্তু ওই রকম, এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর ইন্ডিয়া। আপনি কি মনে করেন? একটা তদন্ত হবে, তদন্ত যদি রাজনৈতিক হস্তক্ষেপ ধরা পড়ে তাহলে আইসিসির আইন অনুযায়ী শাস্তি কি এটা একটু জানতে হবে। দ্বিতীয় হচ্ছে টাকার লেনদেন হয়েছে কিনা, এই যে ঘুষে, এইটা যদি হয় তাইলে সেটার জন্য আরেকটা হবে। তারপরে এইখানে যে আমরা ভাগ পেতাম, যেমন ধরেন এই প্লেয়াররা পেতো ম্যাচ ফি পেতো, প্লেয়াররা এই যে ম্যান অফ দ্য ম্যাচ হলে টাকা পেতো, নানান ধরনের জিনিসপত্র পেতো, এই গাড়ি পায়, এটা পায়, সেটা পায়, মোবাইল পায়, এগুলো তো গেলই। কিন্তু এইখানে যে টাকার ভাগ বাংলাদেশের কাছে আসতো সেইটা তো আসবে না। আর বাংলাদেশ না খেলার ফলে, স্কটল্যান্ডকে খেলানোর ফলে আইসিসির যে আর্থিক ক্ষতি হবে, কালকে যদি আইসিসি এটার জন্য বাংলাদেশকে জরিমানা করে, বাংলাদেশের নাকি কত 1300 কোটি টাকা আছে, তার মধ্যে 200 কোটি টাকা কোথায় ফিক্সড ডিপোজিট হয়েছে, এইটা নিয়ে পর্যন্ত আমাদের এখানে বিরাট ঝামেলা হয়েছিল। কিন্তু একটা হিসাব করে কেউ বলেছে যে জরিমানা হইলে নাকি 650 কোটি পর্যন্ত হতে পারে। তাহলে 1300 কোটির অর্ধেক তো চলে যাবে জরিমানায়, আর বাকি অর্ধেক যাবে কোথায় জানেন? মামলা হইলে মামলার কোর্টের ফি দিতে, কারণ এই মামলা এখানে হয় না। এই মামলা হয় একটা আরবিট্রারি কেস করার জায়গা আছে, স্পোর্টস রিলেটেড যে ক্যাশ বলে এটাকে, মানে স্পোর্টস রিলেটেড যত মামলা ওইটা সেইখানে হয়। ফিফা ওইখানে যায়, তারপরে আইসিসি ওইখানে যায়, যার বিরুদ্ধে মামলা তারা ওইখানে যায়। তো কালকে যে ওই মামলায় যাবেন, আইনজীবী কে যাবে? ব্যারিস্টার সুমন? আমরা রিয়াসাদের কাছে একটু প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনার সাকিব ইস্যুতেই কিন্তু বারবার কথা আসছে, মার্চে পাকিস্তান সিরিজ, সেখানে সাকিবের খেলার বাস্তবতা কতটুকু? এই যে আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে মার্চে পাকিস্তান সিরিজ, সেখানে সাকিবের খেলার
বাস্তবতা কতটুকু। আমি যদি এখন বলা শুরু করি যে পাপন ভাই খুব ভালো লোক ছিল, বুলবুল ভাইও ভালো, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার এই প্রশ্নের মানে প্রেক্ষাপটে আমার উত্তরটা কি ঠিক হবে? হবে না। আপনি যখন একটা প্রশ্ন করবেন তখন আমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে আপনার প্রশ্নের আলোকে। আর আপনি যদি প্রশ্ন না করেন সেই বিষয়ে কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই। প্রেস কনফারেন্স বা টক শোগুলো তো এইভাবেই হয়। সাকিবকে নিয়ে তুষার ভাই কোনো ধরনের কোনো প্রশ্ন কেউ লাস্ট প্রেস কনফারেন্সে করে নাই। 24 তারিখে সবাই বুঝে তো স্বেচ্ছায় আপনার স্বেচ্ছায় পরিচালকরা গিয়ে এসেছেন। ডাইরেক্টর বসে থাকলো, বসার পরে বললো আমরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরাবো। যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নেয়, এই সিদ্ধান্তের কথা জানায়, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্ম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা বলে দেন এভাবে যে আমি বোর্ডকে বলে দেবো সাকিবকে যেন আর কখনো বিবেচনা করা না হয়, তাহলে সরকারি ইন্টারফারেন্স যে কখনো হয় নাই বা হয়েছে এই কনফিউশনের জায়গাটাও আর থাকে না, এটা থাকে না। এখন সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্রম নো হোয়ার, উইদাউট হ্যাভিং এনি কোয়েশ্চেন ফ্রম এনি জার্নালিস্ট, অটোমেটিকলি যখন এই কথাটা বলে সাকিবকে আমার দরকার, তখন যে তারা স্ট্যান্ডবাজি করে, ধান্দাবাজি করে, তাদের ব্যর্থতাকে সাকিবের প্রলেপ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক দেখতে সুন্দর, তখন সেটা ধরা পড়ে যায়। তো সাকিব আল হাসানকে খেলানো না খেলানো এই আলোচনাটাই বাংলাদেশের এই সময়ের প্রেক্ষাপটে খুবই অপ্রাসঙ্গিক। আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছেন না, যেই ছেলেটা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য নিজেকে প্রিপেয়ার করলো, যেই দলটা ওয়ার্ল্ড কাপে যাবার জন্য লাস্ট মিটিংয়েও যিনি উপদেষ্টা ছিলেন তার কাছে বলল, সেই দলটাকে আপনি ওয়ার্ল্ড কাপে পাঠাতে পারলেন না। আপনি ডিগনিটির কথা বললেন, একই মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশের ক্রিকেট দল, শুটিং ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি, রাইট? একই মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন বলেন যে আমাদের আত্মমর্যাদায় আঘাত এনেছে ভারতীয়রা বা ভারতের পলিসি, ঠিক তখন কোন জায়গা থেকে আমাদের আত্মমর্যাদা আঘাতপ্রাপ্ত না হয়ে অনেক বেশি সমৃদ্ধ হয়ে গেল যখন আমি শুটিং দলকে পাঠাচ্ছি? ইজ্জত থাকে? থাকে না। সাকিবের ক্ষেত্রে আমরা আসলে ইজ্জত ঢাকার চেষ্টা করেছি, সেটা কতটুকু ঢাকতে পারবো আই হ্যাভ ডাউট। না, সেটা তো পরিষ্কার হয়ে যাবে, কারণ দাবার গুটি সাকিবকে দিয়ে এটাকে দৃষ্টি অন্যখানে সরানোর জন্য। না, এটা তো অবশ্যই করেছে এবং এই অভিযোগও আছে, কারণ আপনার যখন প্রেস কনফারেন্সে আসলেন এবং পরিচালকরা স্বেচ্ছায় কিন্তু সেই প্রসঙ্গটা তুলে আনলেন। এখন মার্চে সেটা আসলে খোলাসা হবে যে আসলে সাকিব আসবে কি আসবে না। তবে বিশ্বকাপ প্রসঙ্গে যদি আরেকটু বলি, মার্চে তো এই উপদেশটা থাকবে না, মার্চে তো ওনারা থাকবেন না, তখন আবার অন্য কিছু একটা আমরা দেখতে পাই। পরিচালকরা সাকিবকে কেন্দ্র করে যে ভেজালটা লাগবে ভবিষ্যতে, মানে আমি গেস করছি সেটার দায় কিন্তু কেউ নেবে না, কিন্তু একটা ভেজাল লেগেছে সেটা টিভিতে দেখে, টক শো দেখে আনন্দ পাবে। কিন্তু বোর্ডকে ধারাবাহিকভাবে এটার দায়িত্ব নিতে হবে। বোর্ড তো Exactly. আগের বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে না। সাকিব যদি ক্যাসে যাইতো তাহলে কি হইতো? যেতেই পারে। হ্যাঁ, এখন যায় নাই, যদি আগামীকাল যায়, পরশু সাকিব নিজেও বলেছিলেন যে আসলে সরকারি হস্তক্ষেপ আছে বিসিবিতে এবং সেটা নিয়ে কিন্তু আইসিসি সরকারি চাইলে হস্তক্ষেপ তো সরকার নিজেই বলছে যে আমি বলে পরিষ্কার দিচ্ছি। দেখা গেছে সরকার সরকারই তো বলে শুধু দিচ্ছে। এখানে সরকারের উপদেষ্টারা হঠাৎ হঠাৎ ফুটবল খেলতো, এতে করে ফুটবলের বিরাট উন্নতি হয়েছে। আমরা দেখেছি, আমরা ড্রিবলিং এর ছবি দেখেছি যে কিভাবে সরকারের উপদেষ্টা ড্রিবলিং করে। আমি এখনো তার চেয়ে ভালো ফুটবল খেলি। কিন্তু আপনি মনে আছে আপনার, বলেছে আমাদের ফুটবলের প্রতি অবহেলা করা হয়েছে, ফুটবলই আমাদের খেলা, ক্রিকেটের পিছনে সময় দেওয়া হয়েছে। কোনো উপদেষ্টা এইভাবে বলা উচিত? সরকার যেভাবে গুরুত্ব মনে করবে সেইখানে টাকা খরচ করবে। ক্রিকেট আমাদেরকে যে পরিমাণ সম্মান এনে দিয়েছে, সেই পরিমাণ সম্মান আমাদের অন্য কোনো খেলা এনে দিয়েছে? দাবা, কাবাডি বাদে। কাবাডিতে আমরা 4 দেশের মধ্যে চ্যাম্পিয়ন আর রানার্স আপ হই, আর ক্যারাম খেলায় আমরা চ্যাম্পিয়ন আর রানার্স আপ হই, কারণ এটা চ্যাম্পিয়ন ইন্ডিয়া, বাংলাদেশ রানার্স আপ। আপনি জানেন বাংলাদেশে একটা ক্যারাম ফেডারেশন আছে, নিশ্চয়ই জানেন আপনি, স্পোর্টসের লোক। আর হচ্ছে আমরা এই যে শুটিংয়ে মাঝে মাঝে, আর্চারিতে মাঝে মাঝে একটা দুইটা পদক পাই, সাঁতারে মাঝে মধ্যে একটা দুইটা, আঞ্চলিক খেলা, কমনওয়েলথে 1-2বার আমরা পদক পেয়েছি। এর বাইরে বিশ্বের ময়দানে আমরা বিশ্বের লেভেলে আর কোন খেলাটা খেলি? এই খেলাটাই খেলি, Exactly. যেখানে পৃথিবীতে 10টা দলের নাম বললে আমাদের দলের নাম বলতে হয়। পৃথিবীতে একটা সময়ে কাউকে প্রশ্ন করলে 3 প্রশ্নের 1 উত্তর, আমাদের 4 প্রশ্নের 1 হ্যাঁ গণভোটের মতো। সেটা কি? টি-20তে বেস্ট অলরাউন্ডার কে, সাকিব, টেস্টে অলরাউন্ডার কে, এবং ওয়ানডেতে বেস্ট অলরাউন্ডার কে, এবং ক্রিকেটের ইতিহাসে এরকম অলরাউন্ডার আর কয়জন আছে যে একই সময়ে টানা 2 বছরের বেশি, নাই। তাই না, এই পজিশনটা ধরে রেখেছে? সাকিব। তাহলে 3 প্রশ্নের 1 উত্তর দিতে পারে এরকম প্লেয়ার বাংলাদেশ আর 100 বছর 200 বছর পয়দা করতে পারবে? পারতো হয়তো, কিন্তু এইরকম উপদেশটা আসলে জীবনেও না। না, ভবিষ্যতে যদি এরকম হয় যে আপনার ক্রিকেটারদের আসলে এরকমভাবে দমিয়ে রাখা হচ্ছে এবং আলোচনার কথা ভবিষ্যতে যদি কেন? বলি, বর্তমানেই তো ক্রিকেটারদের দমিয়ে রাখা হচ্ছে। ক্রিকেটাররা এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ক্রিকেটারদেরকে নিয়ে এখন যে যা খুশি বলতে পারে, যেভাবে খুশি গালি দিতে পারে, ফেসবুকে স্ট্যাটাস লিখতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট খেলাটা দেখে
মানে ক্রিকেট খেলা হয় এবং ক্রিকেটাররা সেই খেলা খেলে দেখেই ক্রিকেট বোর্ড, না হলে তো ক্রিকেট বোর্ডের কোনো দরকার ছিল না। সেই ক্রিকেটারদেরকে যেভাবে হিউমিলেট করেছে, সবশেষ যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে ঘটেছে, যাদের দ্বারা ঘটেছে, যে প্রশাসকদের দ্বারা ঘটেছে, এগুলো তো একটা বিচার হবে একটা সময়। এগুলোর হিসাব নিকাশ হবে না? হবে তো। না, এই অবৈধ বোর্ড যেভাবে এসেছে, যেই প্রক্রিয়ায় এসেছে, সেটাও বের হবে। কোথায় কে কাকে কয় টাকা দিয়েছে, এবং শুধুমাত্র ডিরেক্টরশিপ নেওয়াটাই হচ্ছে নট এনাফ ফর স্পেন্ডিং মানি, এই টাইপের বক্তব্যগুলো যারা দিয়েছে, এগুলো আসবে, সব কিছুই আসবে। আমি আনবো না, আপনি আনবেন না, তুষার ভাই বলবে না, কিন্তু কেউ না কেউ আনবে, দেখবেন সব কিছু। দেশের স্বার্থ বিবেচনা করতে হয়। ফন ব্রাউন হিটলারের রকেট বিশেষজ্ঞ ছিল, যুদ্ধে পরাজয় হয়েছে, কিন্তু ফন ব্রাউন কোথায় গিয়ে কাজ করেছে? ওপেনহাইমার কোন দেশের লোক? সবচেয়ে ইন্টারেস্টিং, পৃথিবীতে সবসময় দেশের স্বার্থ সকল স্বার্থের উপরে। আপনি জানেন এই আর যে আমাদের এখানে কি হইলো, দুধ দেয় গরু লাথি দিলেও ভালো বলে লোকে। আর আমাদের বেস্ট প্লেয়ারটাকে তারা খেলতে দেয় নাই। খেলতে দিতেন, তারপরে ধরেই না শাস্তি দিতেন। আপনি বেস্ট প্লেয়ারের কথা যদি ভুলেও যান, ইরান, সঞ্জয় দত্তের নামে একটা টাডা আইনে মামলা হয়েছিল, মনে আছে? কিন্তু সে ভালো অভিনেতা, বড় অভিনেতা, মুক্তি দিয়ে দিয়ে তারা শুটিং করতে দিয়েছে। আমরা বুঝি নাই সে জেলখানায়। সে কিন্তু শুটিং করে করে আবার জেলখানায় গিয়েছে, জেল খেটেছে। সাকিবকে বলতেন, আমার ধারণা সাকিব রাজি হইতো, সে জেলে থাকতো কিন্তু এসে খেলতো। না, সর্বোপরি বাংলাদেশ সঞ্জয় দত্তের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল সেটাও তো ঠিক মামলা ছিল। হ্যাঁ, সেটা সাকিব আল হাসানকে কাউকে খুন করতে বলছিল না, কিন্তু ভয়ঙ্কর মামলা সেটা, তাই না? তাইলে আপনি চিন্তা করেন যে ইরান, এই যে আব্রাহাম লিঙ্কন রণতরী যাইতেছে না, বিমানবাহী রণতরী, যে কোনো সময় হামলা করতে পারে। বিশ্বকাপ ইরান কোথায় খেলবে? 26 বিশ্বকাপ 3টা ম্যাচ খেলবে, 3 ম্যাচের একটা নিউজিল্যান্ডের বিপক্ষে, একটা বেলজিয়ামের বিপক্ষে, আর একটা আমাদের ইজিপ্টের বিপক্ষে। আলোচনা এখানেই শেষ এই করতে ম্যাচেসগুলো হচ্ছে। খেলবে ইরান ইউএসএ তে গিয়ে। আর বাংলাদেশ হচ্ছে ডিগনিটির কারণে ক্রিকেট বিশ্বকাপ ইন্ডিয়া গিয়ে খেলবে না, আপনাদের আবার দুজন- একই মন্ত্রণালয়ের শুটিং টিম গিয়ে ইন্ডিয়া শুট দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আলোচনা আসলে শেষ হবার নয়, তবু বিদায় দিতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, সাথে থাকুন।